হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি এর ওপরে বেশ কটা ক্লাস আমি করে দিয়েছি। সেখানে তোমরা দেখেছো বিভিন্ন টপিক আমি ডিসকাস করছি এবং এটা ডিসকাসগুলো যেটা করছি সেটা অনেকটা ডিপ স্টাডি আমরা করছি, যাতে ডাব্লিউবিসিএস মেন্স বা এরকম পরীক্ষায় সুবিধা হয়। অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছ, যারা এই সাবজেক্ট এই টপিকগুলো প্রপারলি যা বুঝতে চাইছো, তারা সবাই এই ভিডিওগুলো দেখতে পারো। অন্যান্য পরীক্ষাতেও এগুলো সুবিধা হবে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া এখানে বেল আইকন পেয়ে যাবে, সেই বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপে থাকলে তোমরা আমাকে মেসেজ করতে পারবে, বা যদি কোনো কোশ্চেন থাকে এখানে তুমি গ্রুপ মেম্বারদেরকেও জিজ্ঞেস করতে পারো, তোমরা অ্যান্সার পাবে, আমিও অ্যান্সার দেবো। আর আমাকে যদি কিছু বলার থাকে তাহলে তুমি এখানে বলতে পারবে। টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করবে, পেয়ে যাবে। আর যদি তোমরা টেলিগ্রাম থেকে নোটিফিকেশন পেতে চাও, এটার পিডিএফ পেতে চাও, যে পিডিএফটা আমি তৈরি করব, মানে আমি যে টপিকগুলো এখানে নিয়েছি সেটা যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ এই দুটোই তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি মনে করো তোমরা চাও, তাহলে অবশ্যই গিয়ে এই নামে সার্চ করে পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজও চাইলে তোমরা ফলো করতে পারো, যেখানেও আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন দিয়ে দিই। এখানেও আমি ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে এখানে লিঙ্ক পাঠিয়ে দিই, যাতে তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে আমি কোনো একটা নতুন ভিডিও আপলোড করছি। আমার এই চ্যানেলে দু রকমের প্লেলিস্ট রয়েছে। একটা রয়েছে ডাব্লিউবিসিএস এর জন্য, মেনলি ডাব্লিউবিসিএস কে ফোকাস করে আমি কয়েকটা প্লেলিস্ট বানিয়েছি। যেমন হিস্ট্রির ওপরে আমি স্পেকট্রাম পাবলিকেশনের ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই বইটাকে আমি অ্যানালাইসিস করছি, সামারি করছি, সেটা তোমরা দেখতে পারো। এছাড়াও যে ফিজিক্যাল জিওগ্রাফি, মাজিদ হোসেনের বই থেকেই মেনলি এগুলো নেওয়া, সেখান থেকে তোমরা দেখতে পারো। অন্যান্য প্লেলিস্ট তোমরা দেখতে পারো। আর জেনারেল স্টাডিজ এর ওপরে প্লেলিস্ট রয়েছে, যারা তোমরা জাস্ট প্রথম শুরু করছো, একটা ওভারঅল এই যে প্লেলিস্টটা রয়েছে জেনারেল স্টাডিজ বলে, এখানে যে কটা প্লে লিস্ট রয়েছে সেগুলো সবই অ্যাজ এ ক্র্যাশ কোর্স তোমরা নিতে পারো। এগুলো শর্টে বা বলা যেতে পারে একদম ওভারঅল যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে তার একটা আইডিয়া এখানে দেওয়া রয়েছে। যদি আরো ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা এই ডাব্লিউবিসিএস এর প্লেলিস্টগুলো দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে টাইপস অফ রক, অর্থাৎ বিভিন্ন প্রকার শিলা এবং তার শ্রেণী বিভাগ। ওকে, আমরা এই জিনিসটা আজকে কভার করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। চলো, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা এই যে শিলা সম্পর্কে জানতে চলেছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, যে চ্যাপ্টারটা আমি এখনো তোমাদের করাইনি, সেখান থেকে একটা বেসিক আইডিয়া তোমাদের দিচ্ছি। চ্যাপ্টারটা আমি পরে ইন ডিটেলস আলোচনা করব। যদি আমাদের পৃথিবী এরকম হয়, এটা ধরো আমাদের পৃথিবী। ওকে, পৃথিবীর তিনটে অংশ রয়েছে। একদম ভিতরে, একদম মধ্যিখানের অংশ যেটা, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারিনি, আজ অব্দি পৌঁছতে পারিনি, আর ভবিষ্যতেও কবে এখানে পৌঁছানো সম্ভব নয়, কারণ এখানটা প্রচন্ড গরম। এই জায়গাটাকে বলা হয় কোর। ওকে, এই জায়গাটাকে বলা হয় কোর। এরপরে আরো একটা পার্ট রয়েছে, কোর অঞ্চলটা পেরিয়ে এলে আর একটা ভাগ আমরা পাবো, এই অংশটা। এই অংশটাকে বলা হয় মেন্টাল। ঠিক আছে, মেন্টাল, আমি শর্টে এম লিখছি। আর তার উপরের যে অংশটা, এইখান থেকে, অর্থাৎ আমরা এই জায়গায় বসবাস করছি, ধরো এটা তুমি বা আমি, এই জায়গাতে আমরা বসবাস করছি। এই ওপরের অংশটা থেকে এই অংশটা মেন্টাল যেখানে শেষ হচ্ছে, এই পুরো অংশটাকে বলা হয় হচ্ছে ক্রাস্ট। বাংলা করলে ক্রাস্টের বাংলা হচ্ছে ভূত্বক, বাংলা হচ্ছে ভূত্বক। মেন্টালের বাংলা হচ্ছে গুরুমণ্ডল, বাংলা এটা হচ্ছে গুরুমণ্ডল। আর ভেতরের একদম অংশটাকে বলা হচ্ছে কোর। এইবার এই ক্রাস্ট অঞ্চলে, অর্থাৎ ভূত্বক অঞ্চলে, আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোই হচ্ছে শিলা। অল দ্য হার্ড অ্যান্ড সফট মেটেরিয়াল অফ দ্য আর্থ ক্রাস্ট আর টার্মড অ্যাজ রক, অর্থাৎ
এই আর্থ ক্রাস্টে পৃথিবীর এই ভূত্বক অঞ্চলে যে সমস্ত শক্ত বা নরম জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত জিনিসকে আমরা বলবো শিলা। অতএব শিলার মধ্যে বিভিন্ন জিনিস পড়ে যাচ্ছে। এর মধ্যে যে আমরা বালি দেখতে পাচ্ছি সেটাও শিলার মধ্যে পড়ছে, কাদা দেখতে পাচ্ছি সেগুলোও শিলার মধ্যে পড়ছে, মাটি দেখতে পাচ্ছি সেটাও শিলার মধ্যে পড়ছে, আবার বড় বড় পাথরের টুকরো সেগুলোকেও আমরা শিলা বলবো। তার মধ্যে কোনোটা খুব নরম, কোনোটা খুব শক্ত। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলবো শিলা। টোটাল যে আর্থের ক্রাস্ট অঞ্চল এটা 110টা এলিমেন্ট নিয়ে গঠিত। এখনো পর্যন্ত যা জানা গেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে টোটাল 110খানা এলিমেন্ট এই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, দেয়ার আর 110 এলিমেন্ট ফাউন্ড ইন দ্য আর্থ ক্রাস্ট। এই অঞ্চলে টোটাল যা যা দেখতে পাচ্ছ টোটাল সমস্ত কিছু দেখা গেছে যে 110খানা জিনিস রয়েছে। এর মধ্যে মাত্র 8টা জিনিস থেকেই রক বা শিলা তৈরি হয়। মাত্র 8টা জিনিস দিয়েই শিলা তৈরি হয়, বাকি জিনিস দিয়ে শিলা তৈরি হয় না। তো সেই 8টা জিনিস হচ্ছে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। তার মধ্যে অক্সিজেনের পরিমাণ 47%, সিলিকন 28%, অ্যালুমিনিয়াম 8% এবং আয়রন 5%। এই পার্সেন্টেজগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো দিয়ে মেনলি এই রক বা শিলা তৈরি হয়। ওকে, চলো। এছাড়াও টোটাল 6টা জিনিস পাওয়া যায়, 6টা মিনারেল পাওয়া যায়, যে মিনারেলগুলো দিয়ে পাথর তৈরি হয় বা শিলা তৈরি হয়। এবার মিনারেল আর এলিমেন্টের মধ্যে তফাৎ নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি মিনারেল আর এলিমেন্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি। এই যে মিনারেল জিনিসটা দেখছো, মিনারেল হচ্ছে খনিজ। মিনারেল শব্দের অর্থ হচ্ছে খনিজ। আর এলিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস সেটাকে আর ভাঙা সম্ভব নয়, এটা কেমিস্ট্রির বিষয়। এলিমেন্টস হচ্ছে এমন একটা জিনিস যাকে আর কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। অর্থাৎ অক্সিজেন এর সব থেকে ক্ষুদ্রতম যে অংশটা, যেটা ভাঙলে আর আমরা কোনো অক্সিজেনের লক্ষণ পাবো না, সেই জিনিসটাকে আমরা, সেই ক্ষুদ্রতম অংশটাকে আমরা এলিমেন্ট বলি। তো টোটাল 8টা এলিমেন্ট দিয়ে তৈরি হয় আর টোটাল 6টা মিনারেল দিয়ে রক তৈরি হয়। এই দুটো জিনিস একটু বুঝবার চেষ্টা করো, এলিমেন্ট এবং মিনারেলের মধ্যে তফাৎ কি। এবং তোমরা সায়েন্স যারা মানে পড়ছোই, তোমরা জানোই যে মিনারেল এবং এলিমেন্টের মধ্যে তফাৎ কি। তো যাই হোক, টোটাল 6খানা পাওয়া যায় মিনারেল বা ধাতু এর মধ্যে রয়েছে, যেমন হচ্ছে ফেলডেসপার, কোয়ার্টজ, থার্ড হচ্ছে পাইরক্সেন, ফোর্থ হচ্ছে অ্যাম্ফিবোলস, ফিফথ মাইকা এবং সিক্সথ অলিভেন। এইগুলোর বাংলা কিছু হয় না, এগুলো সবই টার্ম এক একটা, যেগুলো ইংলিশেই টার্মগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এই 6টা জিনিস দিয়ে, এই 6টা মিনারেল দিয়ে পাথর তৈরি হয় বা শিলা তৈরি হয়, এবং এই 8টা এলিমেন্ট দিয়ে শিলা তৈরি হয়। ওকে, এবার এর ফরমেশন অনুযায়ী, বেসিস অফ ফরমেশনে কিভাবে এই পাথরগুলো তৈরি হচ্ছে, এই সমস্ত জিনিস হিসাবে পাথরকে 3 ভাগে ভাগ করা যায়, শিলাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, সেকেন্ড হচ্ছে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, থার্ড হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। আমাদের এই 3টে রক সম্পর্কে জানতে হবে, এই সম্পর্কে তথ্য জানতে হবে। তো সেকেন্ড আমরা যে টপিকে চলে যাব, সাব টপিক, সেটা হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। ছবিতে আমি আসবো পরে, ছবিটা আমি এঁকেছি কিন্তু খুব একটা ভালো হয়নি, আমি জানি আমার ছবি অতটা ভালো আঁকতে পারি না, কিন্তু চেষ্টা করবো এর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর। চলো, ইগনিয়াস রক বা বাংলা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা জানার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, হোয়াট ইজ লাভা, হোয়াট ইজ ম্যাগমা। তোমরা জানো যে অগ্নুৎপাত হয়, অর্থাৎ একদম পৃথিবীর ভেতর থেকে উত্তপ্ত তরল পদার্থ পৃথিবীর বাইরে বেরিয়ে আসে, এই ঘটনাকে আমরা অগ্নুৎপাত বলি। ওকে, তো পৃথিবীর ভেতরে ভূগর্ভের মধ্যে এই যে তরল পদার্থগুলো থাকে তাকে বলা হচ্ছে ম্যাগমা। ওকে, এইবার এই ম্যাগমার মধ্যে মিশে থাকে বিভিন্ন গ্যাস, বাষ্প, এই সমস্ত জিনিস। এই ম্যাগমা যখন পৃথিবীর বাইরে চলে আসে, দিয়ে অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে চলে এলো, দিয়ে সেই যে জিনিসটা হলো সেটাকে, সেখান থেকে যে গ্যাস বা যে বাষ্পগুলো ছিল সেগুলো বেরিয়ে যাবে। তার
তারপরে যে তরল পদার্থটা পড়ে থাকছে সেটাকে আমরা বলবো লাভা। আর এই লাভা আর ম্যাগমা এই দুটো জিনিস থেকেই মেনলি এই আগ্নেয় শিলার উৎপত্তি হয়। তো ম্যাগমা এবং লাভা এই জিনিসটা বুঝতে পারলে, তো এবার আমরা চলে আসবো ইগনিয়াস রক বা আগ্নেয় শিলাতে। প্রথম কথা, এই যে ইগনিয়াস এই শব্দটা নেওয়া হয়েছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। দ্য ওয়ার্ড ইগনিয়াস হ্যাজ বিন ডেরিভড ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড মিনস ফায়ার। এই যে ল্যাটিন ওয়ার্ড থেকে এটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইগনিস। এই ইগনিসটা একটা ল্যাটিন ওয়ার্ড এবং এই ইগনিস শব্দটার অর্থ হচ্ছে আগুন, ফায়ার। সেইখান থেকে এই ইগনিয়াস রক এই কথাটা এসছে। অর্থাৎ এই আগ্নেয় পদার্থগুলো, অর্থাৎ যে লাভা বা ম্যাগমা, আমি দু ক্ষেত্রেই বলছি। কেন বলছি লাভা বা ম্যাগমা একটু পরে বুঝতে পারবে। লাভা ঠান্ডা হয়েও আগ্নেয় শিলা তৈরি হয়, ম্যাগমা ঠান্ডা হয়েও আগ্নেয় শিলা হতে পারে। সেই জন্য আমি বলছি লাভা বা ম্যাগমা ঠান্ডা হয়ে, সলিড হয়ে মানে সেটা ঘনীভূত হয়ে, বা ক্রিস্টাল মানে হচ্ছে স্ফটিক আকার হয়ে সেটা যে জিনিসটা তৈরি করবে সেটাই হচ্ছে ইগনিয়াস রক। এখানে কি বলা আছে, দিস রক আর ফর্মড বাই কুলিং, সলিডিফিকেশন অ্যান্ড ক্রিস্টালাইজেশন অফ হট অ্যান্ড মোল্টন ম্যাগমা ফাউন্ড বিলো দ্য আর্থ ক্রাস্ট। অর্থাৎ এই যে গলিত ম্যাগমা সেটাই ঠান্ডা হয়ে, সলিড হয়ে, শক্ত হয়ে এবং ক্রিস্টালাইজড হয়ে, ক্রিস্টালাইজড মানে হচ্ছে স্ফটিক আকার হয়ে যে পাথরটা তৈরি করে আমরা তাকে বলবো ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। ওকে, এই শিলার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা হচ্ছে এই শিলাগুলো গ্র্যানুলার হবে। গ্র্যানুলার মানে হচ্ছে দানাদার। তুমি যদি এই শিলাগুলো, এইরকম শিলা যদি হাতে নাও, নিয়ে যদি ভালো করে পরীক্ষা করো, তাহলে দেখবে এইটা যদি শিলাটা হয় এটা একটু দানাদার হয়, এরকম গোলাকার গোলাকার দানা থাকে। ভালোভাবে পরীক্ষা করলে দেখা যাবে। নর্মালি আমরা অতটা খালি চোখে বুঝতে পারবো না, এটা ভালোভাবে পরীক্ষা করলে দেখা যাবে এগুলো এরকম দানাদার হয়। তো এগুলো গ্র্যানুলার হয়, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে ক্রিস্টালাইন হবে, অর্থাৎ স্ফটিক আকার হবে। আর এটাকে বলা হয় পেরেন্ট বা বেসিক রক। পেরেন্ট বা বেসিক রক বলার কারণ হচ্ছে সমস্ত বাকি যা শিলা তৈরি হবে, এরপরে আমরা পাললিক শিলা বা রূপান্তরিত শিলা দেখব, সেই শিলাগুলো তৈরি হবে না যদি না পৃথিবীতে আগ্নেয় শিলা থাকে। অর্থাৎ আগ্নেয় শিলা হচ্ছে বাকি সমস্ত রকের মূল উপাদান। সেই কারণে আগ্নেয় শিলাকে বলা হয় বেসিক রক বা পেরেন্ট রক। বাংলায় যাকে বলা হয় প্রাথমিক শিলা। ওকে, বাংলায় বলা হয় প্রাথমিক শিলা। তোমরা বাংলাতেও এই পিডিএফটা পেয়ে যাবে যখন আমি পিডিএফটা আপলোড করব। একটু টাইম লাগে আপলোড করতে, কারণ বুঝতেই পারছো এখান থেকে সেটাকে বাংলাতে চেঞ্জ করতে হয়, তারপরে করতে একটু টাইম লাগে। তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, তখন তোমরা বাংলাতেও এগুলো পেয়ে যাবে। চলো, তো একে বলা হচ্ছে পেরেন্ট বা বেসিক রক। সেকেন্ড, এতে কোনো লেয়ার পাওয়া যায় না, নো লেয়ারিং ইজ ফাউন্ড। অর্থাৎ আমরা যখন পাললিক শিলা দেখবো তখন দেখবো সেটা একটা স্তরে স্তরে সঞ্চিত হয়। এটা ধরো একটা কোথাও একটা জায়গা রয়েছে যেখানে পরপর দেখবে স্তর অনুযায়ী পাললিক শিলা রয়েছে। মানে এই জায়গাটা আমি যদি কাটি, এরকম বিভিন্ন স্তর দেখতে পাবো। ফার্স্ট একটা স্তর, সেকেন্ড একটা স্তর, থার্ড একটা স্তর, এইরকম ভাবে স্তরে থাকবে। কিন্তু আগ্নেয় শিলার ক্ষেত্রে এরকম কোনো স্তর থাকবে না। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে চলে আসে। তো নো লেয়ারিং ইজ ফাউন্ড। আর অবশ্যই এর মধ্যে কোনো ফসিল পাওয়া যাবে না। ফসিল মানে হচ্ছে বাংলায় যাকে বলা হয় জীবাশ্ম। অর্থাৎ কোন শিলা, ধরো যখন পাললিক শিলা তৈরি হচ্ছে, আমি এই আগের জিনিসগুলো মুছে দিচ্ছি দিয়ে বোঝাচ্ছি। ধরো পাললিক শিলা তৈরি হচ্ছে, স্তরে স্তরে তৈরি হবে। একমাত্র পাললিক শিলাতেই এরকম ফসিল দেখা যাবে। এরকম একটা স্তর তৈরি হয়েছে, এর ওপর কিছু জীবজন্তু গাছপালা ছিল, এর ওপরের যে স্তরের শিলাটা তৈরি হয়েছে এই জীবজন্তু গাছপালা এগুলো এই স্তরের মধ্যে চাপা পড়ে গেছে। তার ফলে যখন আমি এই শিলাটা, তারপরে এটা চাপ ও তাপের ফলে শিলাতে পরিণত হয়ে গেছে। অনেক পরে যখন মানুষ এই শিলাটা খুঁড়বে তখন এই জীবাশ্মগুলো দেখতে পাবে, এগুলো একটা ফসিল আকৃতি হয়ে গেছে, এরকম জীবাশ্ম দেখা যাবে। কিন্তু আগ্নেয় শিলা কি হচ্ছে, ডাইরেক্ট এরকম অগ্নুৎপাতের ফলে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম লাভা ছড়িয়ে পড়ছে। তার ফলে এর ওপরে কোনো জীবাশ্ম এর মধ্যে পাওয়া যাবে না, সে ঝলসে যাবে অটোমেটিক্যালি। যদি এর মধ্যে কোনো প্রাণী থাকতো যেখানটায় এই লাভা ছড়িয়েছে, সেগুলো অটোমেটিক্যালি ঝলসে যাবে, প্রচন্ড গরম হয়। তাই জন্য আগ্নেয় শিলাতে কোনো রকম জীবাশ্ম দেখা যাবে না, একমাত্র পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। ভূপৃষ্ঠের ওপর আমরা যা যা শিলা দেখতে পাই তার 90% হচ্ছে আগ্নেয় শিলা। ভূপৃষ্ঠের ওপর আমরা যা যা শিলা দেখতে পাই তার 90% হচ্ছে আগ্নেয় শিলা। তো এইগুলো ডাইরেক্ট কোশ্চেন আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আগ্নেয় শিলা তার তৈরি হিসাবে কিভাবে তৈরি হচ্ছে
এই হিসাবে একে দুভাগে ভাগ করা যায়। ওকে, প্রথম হচ্ছে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, বাংলায় এই ইন্ট্রুসিভ শব্দের মানে ইন্ট্রুসিভ শিলাকে বাংলাতে বলা হয় উদবেধী আগ্নেয় শিলা। উদবেধী, ঠিক আছে, এখানে একবার লেখার চেষ্টা করছি কারণ মাউস দিয়ে হচ্ছে না, তাও বুঝতে পারবে। উদবেধী, আশা করছি ঠিকঠাক বুঝতে পারছো। উদবেধী, তো ইন্ট্রুসিভ ইগনিয়াস রকের বাংলা হচ্ছে উদবেধী আগ্নেয় শিলা। আর একটা ভাগ, সেকেন্ড যে ভাগ, সেটা হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক, যাকে বাংলাতে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। বাংলাতে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। আমি খুব তাড়াতাড়ি একটা কিনছি যাতে সহজে এখানে লেখা যায়, তখন আরো তোমাদের বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো, নিঃসারী, নিঃসারী আগ্নেয় শিলা। এবার এই ভাগটা কেন করা হচ্ছে সেটা আমাদের প্রথমে জানতে হবে। একটু আগে আমি বললাম যে কেন বললাম যে ম্যাগমা জমেও এই আগ্নেয় শিলা তৈরি হতে পারে, তার জন্য আমি এই ছবিতে চলে যাচ্ছি। দেখো আগে ছবি যেটা আমি এখানে এঁকেছি সেই ছবিটা মোটামুটি একটা চেষ্টা করেছি আঁকার, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ছবিটা। দেখো ভেতরে আমরা এই যেখানে ম্যাগমা বলে লেখা রয়েছে, এই ম্যাগমা আসলে একটা চেম্বার, এখানে ম্যাগমা জমা থাকে। এই চ্যাপ্টার, এরকম একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমি তোমাদের বোঝাবো এই জিনিসটা। তো ভেতরে যেখানে এই চেম্বারটা, যেখানে এই গলিত পদার্থগুলো জমা থাকে, সেই চেম্বার থেকে সেখানে রয়েছে ম্যাগমা। এবার ম্যাগমা কোনো একটা ফাটল দিয়ে এসে পৃথিবীর বাইরে চলে আসবে। অনেক ক্ষেত্রে হয় কি, এই ম্যাগমা সোজা পৃথিবীর বাইরে এসে উপস্থিত হয় না, পৃথিবীর ভেতরেই। এটা হচ্ছে আমাদের স্তর, যে যার উপরে আমরা রয়েছি, আর্থের ক্রাস্ট। তো সেই ক্রাস্টের ভেতরেই জমা হয়। কোনো এখানে হয়তো কোনো ফাটল ছিল, সেখানেই জমা হয়ে যাচ্ছে, এখানে কোনো ফাটল ছিল, সেখানে জমা হয়ে যাচ্ছে। এবার এই জায়গাতেই, বা অনেক ক্ষেত্রেই ম্যাগমা চেম্বারের মধ্যেই জমা হয়ে যায়। ঠান্ডা হতে হতে মানে এক সময় এগুলো ঠান্ডা হয়ে যায়, দিয়ে শিলাতে পরিণত হয়ে যায়। চাপ এবং তাপের ফলে শিলায় পরিণত হয়ে যায়। যদি এই ম্যাগমা বাইরে চলে আসে, তখন তাকে আমরা লাভা বলবো। আর লাভা জমে গিয়ে যে আগ্নেয় শিলা তৈরি করে, তাকে এক্সট্রুসিভ আগ্নেয় শিলা বলা হয়, বা নিঃসারী আগ্নেয় শিলা বলা হয়। আর যদি এই লাভা পৃথিবীর মধ্যেই, তখন আর লাভা বলবো না, তখন বলবো ম্যাগমা। ম্যাগমা যদি পৃথিবীর অভ্যন্তরেই কোথাও জমা হয়ে কোনো ফাটলের মধ্যে বা সেই ম্যাগমা চেম্বারের মধ্যেই জমা হয়ে শিলাতে পরিণত হয়ে যায়, তখন তাকে বলবো আমরা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বা উদবেধী আগ্নেয় শিলা। উদবেধী আগ্নেয় শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়, সেই দুটোকেও আবার বলবো, তখন আবার এই ছবিতে আসবো। চলো, প্রথমে আমরা যে জিনিসটা দেখে নেবো সেটা হচ্ছে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। ফার্স্ট এটা দেখে নিই। এখানে দেখো ডেফিনেশন দেওয়া আছে, হোয়েন হট অ্যান্ড মল্টন ম্যাগমা গেটস সলিডিফাইড বিলো দ্য সারফেস অফ আর্থ, ইট টেক্স দ্য ফর্ম অফ ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। এখানে দেখো ম্যাগমা টার্মটা ইউজ করা হয়েছে, কারণ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, যখন এই গলিত পদার্থগুলো অর্থাৎ ম্যাগমা পৃথিবীর বাইরে না এসে পৃথিবীর ভেতরেই, অভ্যন্তরেই কোনো একটা স্থানে জমা হয়ে যায়, দিয়ে সেটা চাপ এবং তাপের ফলে শক্ত হয়ে শিলায় পরিণত হয়, তখন তাকে আমরা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বলি বা উদবেধী আগ্নেয় শিলা বলি। ঠিক আছে, এইটাকে এই ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বা উদবেধী আগ্নেয় শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লুটোনিক ইগনিয়াস রক, আর একটা হচ্ছে হাইপাবেসাল ইগনিয়াস রক। যেটা আমি ছবিটা যখন বলছিলাম তখন বলেছিলাম যে এই শিলাটাকে আবার দুভাগে ভাগ করা হয়। দেখো, একটা হচ্ছে প্লুটোনিক আর একটা হচ্ছে হাইপাবেসাল। বাংলা করলে এটার হবে হচ্ছে পাতালিক আর উপপাতালিক। ওকে, প্লুটোনিক শব্দের অর্থ হচ্ছে পাতালিক, মানে বাংলায় একে বলা হয় পাতালিক শিলা, আর হাইপাবেসালকে বলা হয় উপপাতালিক আগ্নেয় শিলা। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, যদি এই ম্যাগমা পৃথিবীর অনেকটা গভীরে জমা হয়ে কোনো একটা ফাটলের মধ্যে জমা হয়, দিয়ে সেটা চাপ এবং তাপের ফলে, মানে চাপের ফলে বিশেষত শিলাতে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলবো পাতালিক বা প্লুটোনিক। এবং যেটা ভূপৃষ্ঠের কাছাকাছি অবধি আসতে পারে, কিন্তু
ভূপৃষ্ঠের বাইরে আসতে পারছে না, ভূপৃষ্ঠের কাছাকাছি চলে এসছে কিন্তু সেটা বাইরে আসেনি, ভেতরেই জমা হয়ে গেছে, সেটাকে আমরা বলবো হাইপাবেসাল। দেখো সেম জিনিসটা এখানে লেখা রয়েছে। ফার্স্ট ভাগ হচ্ছে প্লুটোনিক। Okay, plutonic igneous rock. These are formed due to the cooling of magma deep inside the earth. এই যে শিলাটা সেটা তৈরি হচ্ছে ম্যাগমা পৃথিবীর অনেকটা ভেতরে গিয়ে ঠান্ডা হচ্ছে, ম্যাগমা চেম্বারের মধ্যেই হচ্ছে বা ম্যাগমা চেম্বারের কাছাকাছি। এখানে যে ছবিটা আমি এঁকেছি দেখো, অনেক ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে এই ম্যাগমা চেম্বারের মধ্যেই ম্যাগমা জমা হয়ে যায়, তাকেও আমরা পাতালিক আগ্নেয় শিলা বলবো। বা হলো কি একটুখানি উপরের দিকে উঠেছে এবং সেটা জমা হয়েছে, এখানে জমে ঠান্ডা হয়েছে দিয়ে এখানেই শিলাতে পরিণত হয়ে গেছে। এই ধরনের গুলো যেহেতু অনেকটা গভীরের অবস্থান করছে, সেই জন্য এগুলোকে আমরা পাতালিক বলবো। আর যদি সেটা উপরের দিকে উঠে আসে সেটাকে আমরা উপপাতালিক বলবো। ওকে, ছবি থেকে এটা ক্লিয়ার? নেক্সট, তো এখানে সেটাই লেখা রয়েছে। আচ্ছা, এই যে প্লুটোনিক এই শব্দটাও একটা রোমান শব্দ। অ্যাকচুয়ালি রোমানদের এর দেবতা, রোমানদের আন্ডারওয়ার্ল্ডের দেবতা অর্থাৎ মাটির নিচের দেবতাকে বলা হয় প্লুটো, সেইখান থেকে এই প্লুটোনিক শব্দটা এসেছে। এবার একটা কথা চিন্তা করো, যখন এই শিলাগুলো ঠান্ডা হচ্ছে, এই ম্যাগমাটা যখন ঠান্ডা হচ্ছে, সেটা অনেক আস্তে আস্তে ঠান্ডা হবে, কারণ এটা ভূগর্ভের মধ্যে রয়েছে। ভূগর্ভে যত আমরা ভেতরের দিকে যাব তত বেশি উত্তাপ বাড়তে থাকবে, উত্তাপ যত বেশি বাড়তে থাকবে এই ম্যাগমাটা ঠান্ডা হওয়ার পরিমাণও ধীরে ধীরে হবে। সেই কারণে এটা অনেক আস্তে আস্তে ঠান্ডা হয়। এই যে পাতালিক শিলাগুলো, প্লুটোনিক ইগনিয়াস রক, সেগুলো খুব আস্তে আস্তে ঠান্ডা হয়। সেই কারণে এইগুলো, এর যে গ্র্যানিউলগুলো অর্থাৎ কণাগুলো, সেটা অনেক বড় বড় হয়। আমরা আগেই জানলাম যে এই ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা এরকম ছোট ছোট গ্র্যানিউল থাকবে, অর্থাৎ বিভিন্ন কণাতে তৈরি হবে। এটা বিভিন্ন প্রচুর কণা থাকবে এই শিলাটার মধ্যে। পাতালিক শিলার ক্ষেত্রে এই কণা আরো বেশি হবে। ওকে, কারণ এটা অনেকটা গভীরে তৈরি হচ্ছে। উদাহরণ যদি দিতে বলা হয় পাতালিক শিলার, উদাহরণ হচ্ছে গ্রানাইট। এরপর হচ্ছে উপপাতালিক বা হাইপাবেসাল। এইটা আরো একটু উপরের দিকে উঠছে, দেখো পাশের যে ছবিটা ছিল একটু উপরের দিকে উঠছে কিন্তু পৃথিবীর বাইরে আসতে পারছে না। এইবার চিন্তা করো, এটা যেহেতু ভূপৃষ্ঠের কাছাকাছি চলে এসছে, এর ওপর উত্তাপ পাতালিক শিলার থেকে কম, অতএব এটা পাতালিক শিলার থেকে আরো একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে। অতএব এর যে গ্র্যানিউলগুলো এই পাতালিক শিলা বা প্লুটোনিক শিলার থেকে ছোট ছোট হবে। ওকে, উদাহরণ হচ্ছে ডলোরাইট আর ম্যাগনেটাইট। আর এই দুটোই মেন যে শিলার ভাগ সেটা হচ্ছে ইনট্রুসিভ, অর্থাৎ এরা পৃথিবীর বাইরে, ভূপৃষ্ঠের বাইরে আসতে পারছে না, ভেতরেই এরা ঠান্ডা হয়ে তৈরি হচ্ছে, একটা অনেকটা গভীরে, একটা কিছুটা উপরে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট যে শিলাতে, নেক্সট যে ভাগে চলে যাব সেটা হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক, অর্থাৎ এইবার আর ম্যাগমা পৃথিবীর ভেতরে ঠান্ডা হচ্ছে না, এবার ম্যাগমা বাইরে চলে এসছে, যাকে আমরা বলি লাভা। এবার লাভা ঠান্ডা হয়ে যে পাথরটা তৈরি হচ্ছে, যে আগ্নেয় শিলা তৈরি হচ্ছে, তাকে আমরা নিঃসারী আগ্নেয় শিলা বা এক্সট্রুসিভ ইগনিয়াস রক বলবো। তো এই জন্য দেখো এখানে যে টার্মটা ইউজ করা হয়েছে লাভা, হট অ্যান্ড মোল্টেন লাভাস অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এই যে শিলাটা তৈরি হয় সেটা গরম লাভা ঠান্ডা হয়ে পৃথিবীর ওপরে, ভূপৃষ্ঠের ওপরে গরম লাভা ঠান্ডা হয়ে এই পাথরটা তৈরি করে। এটাকে আবার বলা হচ্ছে ভলক্যানিক রক। এই এক্সট্রুসিভ ইগনিয়াস রক বা নিঃসারী আগ্নেয় শিলাকে আবার বলা হয় ভলক্যানিক রক, কারণ এটা ভলক্যানিক ইরাপশনের মাধ্যমে বা অগ্নুৎপাতের মাধ্যমে তৈরি হয়। লাভা কিভাবে আসে পৃথিবীর উপরে? ম্যাগমা অগ্নুৎপাতের ফলেই পৃথিবীর বাইরে আসবে। এই যে প্রসেসটা তাকে আমরা অগ্নুৎপাত বলি। তো সেই কারণে এই শিলাটাকে বলা হচ্ছে ভলক্যানিক রক বা অগ্নুৎপাত জনিত শিলা। এই যে শিলাগুলো, এবার দেখো এগুলো পৃথিবীর বাইরে চলে এসছে, অতএব এরা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হবে।
এরা আর ভূগর্ভে নেই, ভূগর্ভের যত ভেতরে যাব তত বেশি গরম থাকবে, তত আস্তে আস্তে ঠান্ডা হবে। পৃথিবীর বাইরে বেরিয়ে এসছে, অতএব এরা খুব দ্রুত ঠান্ডা হবে। তার ফলে এদের যে এই কণাগুলো সেগুলো আকারে ছোট ছোট হবে। আগেরগুলো বড় বড় ছিল, এটা হচ্ছে কণাগুলো ছোট ছোট হবে। ওকে, ছোট ছোট কণা হবে। তো কি বলা হচ্ছে, গ্র্যানিউলস অফ দিস রক আর ভেরি স্মল। এই যে কণাগুলো সেগুলো ছোট ছোট হবে। এর একটা এক্সাম্পল হচ্ছে ব্যাসাল্ট। ব্যাসাল্ট হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক বা উদ্বেদী নিঃসারী আগ্নেয়শিলা। বাংলাগুলো টার্মগুলো একটু গন্ডগোলের টার্ম, আমি তোমাদের বলবো যে এগুলো ইংলিশ টার্ম মনে রাখো, কারণ বাংলাগুলো গুলিয়ে যেতে পারে। দেখো, এক্সট্রুসিভ, এক্সট্রুসিভ মানেই হচ্ছে বাইরের দিকে কিছু বোঝানো হচ্ছে, ইনট্রুসিভ মানেই ভেতরের দিকে বোঝানো হচ্ছে। তো ইংলিশ টার্মগুলোতে সুবিধা হবে, তো একটু ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করো যারা বাংলাতে পড়ছো। ওকে, ব্যাসাল্ট ছাড়াও আরো কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, মনে রাখো। কিন্তু ব্যাসাল্ট সব থেকে ইম্পর্টেন্ট উদাহরণ। ব্যাসাল্ট ছাড়াও রয়েছে রয়োলাইট, অ্যান্ডিসাইট, এইগুলো হচ্ছে এই এক্সক্লুসিভ ইগনিয়াস রকের উদাহরণ। তবে ব্যাসাল্ট হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কালো মাটি বা যেটাকে আমরা রেগুড় মাটি বলি, এই রেগুড় মাটিও অ্যাকচুয়ালি এইভাবেই তৈরি হয়। এই লাভার ফলে লাভা পৃথিবীর পৃষ্ঠে চলে আসে, দিয়ে ছড়িয়ে পড়ে একটা বড় জায়গা জুড়ে, দিয়ে এই ব্ল্যাক সয়েল বা কালো মাটি তৈরি করে। ওকে, এ তো গেল কোন জায়গায় এই শিলাগুলো তৈরি হচ্ছে, সেই অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যাচ্ছে, এটা আমরা পড়ে নিলাম। সেকেন্ড, কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ এর রাসায়নিক গঠন অনুসারে, আগ্নেয় শিলার রাসায়নিক গঠন অনুসারে আবার তাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিড রক আর একটা হচ্ছে বেসিক রক। অ্যাসিড রক অর্থাৎ যার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে, আম্লিক, বাংলায় হচ্ছে আম্লিক, তো সেই রকম হবে। আর বেসিক হচ্ছে ক্ষারীয়। এবার শিলাও ক্ষারীয় বা বেসিক হয় কিভাবে হতে পারে, যদি এই আগ্নেয় শিলার মধ্যে সিলিকার পরিমাণ বেশি হয় তাহলে সেই রকটা অ্যাসিডিক হবে, আম্লিক হবে। আর যদি এই আগ্নেয় শিলার মধ্যে বেসিক অক্সাইডের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা হবে বেসিক রক বা ক্ষারীয় শিলা। এই ভাগটা খুব একটা মানে ইম্পর্টেন্ট কিছু নয়, যদি এই দুটো জিনিস মনে রাখো, সিলিকা থাকলে সেটা হবে অ্যাসিড রক, আর বেসিক অক্সাইড থাকলে সেটা হবে বেসিক রক বা ক্ষারীয় শিলা। ওকে, এই হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। ক্লিয়ার? এরপর আমরা যাব হচ্ছে নেক্সট সাব টপিক, সেটা হচ্ছে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। পাললিক শিলা খুব একটা বড় নয়, পাললিক শিলা ছোট একটা টপিক। এই যে সেডিমেন্ট শব্দটা দেখতে পাচ্ছ, এই সেডিমেন্ট শব্দটার অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে অধঃপতন। অর্থাৎ তুমি একটা গ্লাসে জল নাও, একটা গ্লাসের মধ্যে জল নাও, সেই জলের মধ্যে কিছুটা মাটি বা বালি গুলে দাও, কিছুক্ষণ পরে আসো, দেখবে যে সেই মাটি বা বালিটা গ্লাসের জলের একদম তলায় থিতিয়ে পড়েছে। এই যে ঘটনা, এটাকে অধঃপতন বলা হয়। আর এইখান থেকেই এই শিলাটা তৈরি হয় বলে একে বলা হচ্ছে সেডিমেন্টারি রক। বিভিন্ন ভাবে আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা ক্ষয় হতে পারে। প্রথম কথা হচ্ছে, সমস্ত শিলা তৈরি হতে গেলে ফার্স্টেই যেটা দরকার সেটা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা না হলে কোনো শিলা তৈরি হবে না। এবার আগ্নেয় শিলা, এখানে আমি লিখছি আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলা ক্ষয় হবে, এর ওপরে সূর্যের তাপ, বায়ু প্রবাহ, হিমবাহ, জলস্রোত এই সমস্ত কাজ করবে, তার ফলে ক্ষয় হবে। সেই ক্ষয়িত পদার্থকে আমরা বলি পলি, এর থেকে তৈরি হয় পলি। আবার অনেক ক্ষেত্রে কি হয়, এই আগ্নেয় শিলায় রূপান্তরিত হয়ে, সেটা চাপ এবং তাপের ফলে রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ওকে, রূপান্তরিত, বুঝে যাচ্ছে, রূপান্তরিত শিলায় পরিণত হয়। এবার এই রূপান্তরিত শিলার ওপরেও জল, হিমবাহ, বায়ু ইত্যাদি ক্ষয় করছে।
তার ফলেও পলি তৈরি হয়। অর্থাৎ আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা ক্ষয় কার্যের ফলে যে পলি তৈরি হয়, সেই পলিটা জমা হয়ে যে শিলা তৈরি হবে তাকে আমরা রূপান্তরিত শিলা বলবো। এখানে যেটা বলা হচ্ছে দেখো, রক ফর্মড অন দ্য সারফেস অফ দ্য আর্থ ডিউ টু দ্য ইরোশন অ্যান্ড ডিপোজিশন অফ ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক আর নোন অ্যাজ সেডিমেন্টারি রক। অর্থাৎ এই আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন যে শিলা তৈরি হয় সেটাকে আমরা বলবো সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সেডিমেন্টারি রক বা পাললিক শিলা অবশ্যই একটা লেয়ারের মাধ্যমে তৈরি হবে, পরপর লেয়ারে এটা তৈরি হবে। কারণ ধরো প্রথমবার ক্ষয় হলো, নদী সেই জলের মাধ্যমে সেটা বয়ে নিয়ে এসে কোথাও একটা ডিপোজিশন করে দিল, অর্থাৎ জমা করলো, এখানে একটা পলি জমা হলো। আবার ক্ষয় করছে নদী, তার উপরে আবার একটা লেয়ার তৈরি করবে, নদী আরো ক্ষয় করছে, আরো নিয়ে আসছে, আরো উপরে একটা লেয়ার তৈরি করবে। তো এটা হচ্ছে 1 নম্বর লেয়ার, এটা হচ্ছে 2 নম্বর লেয়ার, এটা হচ্ছে 3 নম্বর লেয়ার, এরকম লেয়ারে এই পলিগুলো সঞ্চিত হয়। সেই কারণে এই শিলাটা এরকম লেয়ারে পাওয়া যায়। তো সেই জন্যই বলা হচ্ছে সেডিমেন্টারি রক আর লেয়ার্ড অর স্ট্র্যাটিফাইড রক। স্ট্র্যাটিফাইড এর বাংলা হচ্ছে স্তরীভূত, একে বলা হয় স্তরীভূত শিলা। এই শিলার মধ্যে অবশ্যই ফসিল পাওয়া যাবে, একমাত্র পাললিক শিলা যেখানে ফসিল পাওয়া যাবে। আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলাতে কোনো ফসিল পাওয়া যায় না। ফসিল সম্পর্কে একটু আগে বললাম যে এই স্তরগুলো যখন জমা হচ্ছে তার উপরে পড়ে যাচ্ছে, মানে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে যাচ্ছে, সেইগুলো ফসিলে পরিণত হয়। এরকম ফসিল একমাত্র রূপান্তরিত শিলাতেই পাওয়া যাবে, পাললিক শিলাতেই পাওয়া যাবে। এই শিলাটা অপেক্ষাকৃত নরম এবং হালকা হবে, অন্যান্য শিলার থেকে এটা অপেক্ষাকৃত নরম এবং হালকা হবে। যদি বলা হয় সব থেকে শক্ত কোনটা, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা, আর সব থেকে নরম হচ্ছে পাললিক শিলা। ওকে, এবার নেক্সট যেটা বলা হচ্ছে, দ্য প্রসেস অফ টার্নিং sediment into hard rock layers by pressure is known as lithification. এই লিথিফিকেশন টার্মটা কি, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। লিথিফিকেশন, দেখো নদীর মধ্যে তুমি হাত দিয়ে দাও, মানে হাত দিয়ে কিছুটা তুলে আনো, কি পাবে হাতের উপরে? দেখবে কাদা পাবে, যেটাকে আমরা পলি বলি, বা বালি পাবে। এই জিনিসগুলো নিশ্চয়ই পাথর নয়, এগুলো নর্মাল কাদা বালি। এবার এই বালি বা কাদা এইগুলো জমেই তো পাথর তৈরি হচ্ছে। তাহলে নদী কি করছে, এই যে নরম জিনিসগুলো, এগুলো অনেক নরম, পাথরের মতো শক্ত নয়, তো কাদা বা বালি এইগুলোকে নিয়ে যাচ্ছে, এক জায়গায় জমা করছে। এবার এই জমা জিনিসটার উপরে চাপ প্রয়োগের ফলে এই যে পলি বা বালিগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, গিয়ে একটা শক্ত পাথরে পরিণত হচ্ছে। সেই শক্ত পাথরটা হাতে নিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা পাথর, যেটাকে আমরা প্রপারলি পাথর বলি, সেরকম অনুভব হবে। তো এই যে চেঞ্জটা হচ্ছে, একটা নরম জিনিস কাদা বা বালি থেকে একটা শক্ত জিনিস পাথরে পরিণত হওয়া, এই জিনিসটাকে লিথিফিকেশন বলা হয়। ঠিক আছে, এবার পাললিক শিলাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখো। মেকানিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক, মেকানিক্যালি অর্থাৎ যান্ত্রিকভাবে যদি চেঞ্জ হয় তাকে আমরা বলবো মেকানিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক। যেমন স্যান্ডস্টোন, যেমন কংগ্লোমারেট, ক্লে রক, সেল। এখান থেকে তোমাদের এইগুলো না মনে রাখে, বরঞ্চ তোমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে কোনগুলোকে পাললিক শিলার বলা হচ্ছে, মানে পাললিক শিলার উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে। মেকানিক্যালি বলতে যান্ত্রিকভাবে, যান্ত্রিক উপায়ে, চাপের প্রভাবে, এটাকে বলা হচ্ছে যান্ত্রিক উপায়ে, সেই রকম ভাবে হলে সেটাকে বলা হবে মেকানিক্যালি। উদাহরণ হচ্ছে স্যান্ডস্টোন, কংগ্লোমারেট, ক্লে রক আর সেল। সেকেন্ড হচ্ছে অর্গানিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক, উদাহরণ হচ্ছে লাইমস্টোন আর কোল। অর্গানিক্যালি হচ্ছে এর যে অর্গানিক ব্যাপারটা রয়েছে, এর যে গঠন রয়েছে, সেটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে? এর উপর শুধু চাপ কাজ করছে না, এই পাথরগুলো যখন তৈরি হচ্ছে তার উপর তাপ কাজ করছে। যেমন ধরো
কয়লার ক্ষেত্রে কি হচ্ছে, মাটির উপরে মাটি চাপা পড়ে, মানে গাছপালা ইত্যাদি চাপা পড়ে যাচ্ছে, সেই চাপা পড়ে যাওয়ার পরে সেই গাছপালার মধ্যে যে কার্বন পরিমাণটা রয়েছে সেইটা চেঞ্জ হতে হতে একসময় কয়লায় পরিণত হয়ে যাবে। তো এই জায়গায় বলা হচ্ছে অর্গানিক্যালি। আর থার্ড হচ্ছে কেমিক্যালি ফর্ম, অর্থাৎ চক, জিপসাম, এইগুলো হচ্ছে কেমিক্যালি ফর্ম পাললিক শিলা অর্থাৎ সেডিমেন্টারি রক। কেমিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক হচ্ছে চক আর জিপসাম। তো এই উদাহরণগুলো তোমরা মনে রাখো, এইগুলো সবই হচ্ছে পাললিক শিলার উদাহরণ। ওকে, নেক্সট আমরা চলে যাব রূপান্তরিত শিলা, থার্ড সাবহেডে, মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। প্রথম কথা, এই যে শব্দটা মেটামরফিক, এটাও একটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, দুটো গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে মেটা, মেটা শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ, চেঞ্জ হওয়া, আমরা যেটাকে ইংলিশে চেঞ্জ বা পরিবর্তন হওয়া বাংলাতে বলি, সেটা গ্রিক শব্দ মেটা এর মাধ্যমে বোঝানো হয়। আর হচ্ছে মরফিক, এটাও একটা গ্রিক শব্দ। মরফিক শব্দের অর্থ হচ্ছে ফর্ম বা রূপ। আমরা বাংলায় যাকে রূপ বলি, গ্রিকরা সেটা তাদের ওয়ার্ডে মরফিক বলে। তো এই দুটো শব্দ থেকে এই শব্দটা এসছে মেটামরফিক, আর বাংলায় আমরা তাকে বলি রূপান্তরিত শিলা। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রূপান্তরিত শিলা অবশ্যই একটা প্রি এক্সিস্টিং রক থেকেই তৈরি হবে, অর্থাৎ এই শিলাটা তখনই তৈরি হবে যখন এটা আগে একটা কোনো পাথরে পরিণত হয়েছে, সেই পাথরটা পরিবর্তন হয়ে আরো একটা নতুন পাথর তৈরি করবে। এর আগের যে শিলাগুলো দেখলাম আগ্নেয় শিলা, তুমি দেখো আগ্নেয় শিলার অ্যাকচুয়ালি প্রথমে পাথর ছিল না, একটা গলিত পদার্থ ছিল, লাভা বা ম্যাগমা যাই বলো সেরকম একটা জিনিস ছিল, ঠিক আছে, এটা একটা গলিত তরল পদার্থ, এইটা জমা হয়ে পাথর হচ্ছে। তো পাথর থেকে পাথর হচ্ছে না, লাভা থেকে পাথর হচ্ছে, সেটাকে আমরা বলছি আগ্নেয় শিলা। সেকেন্ড যে জিনিসটা আমরা পড়লাম পাললিক শিলা, সেটা ভাবো আগ্নেয় শিলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কাদায় পরিণত হয়ে গেছে, সেই কাদাটা পরিবর্তন হয়ে পাথর হচ্ছে, বা বালি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো জমাট বেঁধে শক্ত হয়ে পাথর তৈরি হচ্ছে, অর্থাৎ পাথর থেকে পাথর তৈরি হচ্ছে না, এটা একটা নুড়ি, বালি, কাঁকড়, কাদা এইগুলো জমে পাথর তৈরি হচ্ছে। কিন্তু মেটামরফিক রক অবশ্যই একটা পাথর থাকতে হবে, একটা শক্ত অংশ থাকতে হবে, শক্ত পাথর থাকতে হবে, সেটাই তার ফর্ম চেঞ্জ করবে, সেটা তার রূপ চেঞ্জ করে নতুন একটা পাথরে পরিণত হবে, সেটাকে আমরা বলবো মেটামরফিক রক। তো সেটা, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা একটা প্রি এক্সিস্টিং রক থেকেই তৈরি হবে। আর এই প্রি এক্সিস্টিং রকের ওপর টেম্পারেচার এবং প্রেসার, অর্থাৎ তাপমাত্রা এবং হচ্ছে চাপ, এই দুটো কাজ করে সেই পাথরটাকে, যে আগে যে পাথরটা ছিল প্রি এক্সিস্টিং পাথর, সেটাকে নতুন পাথরে পরিণত করে দেবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাই জন্য আমি এতটা মানে অনেকবার করে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের এইবার শুনলেই মনে থেকে যায়, যাতে এক্সট্রা করে না আবার মুখস্থ করতে বসতে হয়। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে হার্ডেস্ট রক, সব থেকে শক্ত পাথর হচ্ছে মেটামরফিক রক। অনেকে ভুল করে আসে পরীক্ষায় যে সব থেকে শক্ত পাথর আগ্নেয় শিলাতে রাইট দিয়ে মানে টিক করে চলে আসে, কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এটা সব থেকে কঠিন, সব থেকে শক্ত হবে, আর এতে কোনো ফসিল থাকে না। ওকে, এতে কোনো আবার ফসিল থাকবে না। তাহলে একমাত্র ফসিল কোথায় থাকবে? পাললিক শিলায়। সব থেকে নরম পাথর কি? পাললিক শিলা। সব থেকে কঠিন পাথর কি? রূপান্তরিত শিলা। এবার রূপান্তরিত শিলার কিছু প্রসেস রয়েছে, সেই অনুযায়ী একে ভাগ করা যায়। প্রথম যে ভাগ, সেটাকে বলা হচ্ছে মেটামরফিজম অন দ্য বেসিস অফ এজেন্সি। এজেন্সি শব্দের বাংলা অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিনিধি। এখানে তার প্রতিনিধি নয়, এখানের মানে হচ্ছে ধরো এমন কিছু জিনিস, অর্থাৎ কোনো কারণে যে কারণটার জন্য পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলি এজেন্ট। অর্থাৎ ধরো একটা পাথর রয়েছে, তার উপরে পৃথিবীর যে উত্তাপ সেটা কাজ করলো, কাজ করে সেই পাথরটাকে নতুন কোনো পদার্থে, নতুন কোনো পাথরে পরিণত করে দিল। অর্থাৎ এখানে হচ্ছে এজেন্ট হচ্ছে সেই তাপ, পৃথিবীর তাপ। তো এই জিনিসটাকে আমরা বলি এজেন্ট। তো এই এজেন্টের উপর ভিত্তি করে দু রকম ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইনামিক মেটামরফিজম, মেটামরফিজমের বাংলা হচ্ছে রূপান্তর, ঠিক আছে, ডাইনামিক মেটামরফিজম। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্মাল মেটামরফিজম।
সেকেন্ডটা বুঝতেই পারছো, থার্মাল মানে হচ্ছে তাপ, তাপীয় পরিবর্তন, তাপের ফলে যদি পরিবর্তন হয় তাকে বলা হয় থার্মাল মেটামরফিজম। তাহলে প্রথম হচ্ছে ডাইনামিক মেটামরফিজম। ডাইনামিক শব্দটাকে যদি তুমি ডাইরেক্ট গুগলে বা ডিকশনারিতে সার্চ করো তার বাংলা আসবে গতিশীল। অ্যাকচুয়ালি এই ডাইনামিক মেটামরফিজম অর্থ হচ্ছে, আচ্ছা আমি তোমাদের একটা কাজ করছি, এটা একটু গুলিয়ে যেতে পারে যারা বাংলায় করছো, তাদের জন্য আমি পাশে পাশে বাংলায় লিখতে থাকছি। ওকে, চেষ্টা করছি বাংলায় লেখার, হয়তো প্রপার লেখা হবে না কিন্তু বুঝে যাবে তোমরা। ডাইনামিক মেটামরফিজমের বাংলা করলে হবে হচ্ছে চাপের ফলে পরিবর্তন। ওকে, চাপের ফলে পরিবর্তন। নেক্সট ক্লাস থেকে এতটা অসুবিধা হবে না, আমি প্রপারলি লিখতে পারবো, তখন সুবিধা হবে। ঠিক আছে, তো চাপের ফলে পরিবর্তন। আর থার্মাল হচ্ছে তাপের ফলে পরিবর্তন, অর্থাৎ কিভাবে এই পরিবর্তনটা হচ্ছে তার উপরে নির্ভর করে একে দুভাগে ভাগ করা যায়, তাপের ফলে পরিবর্তন। একটা হচ্ছে চাপের ফলে আর একটা হচ্ছে তাপের ফলে। ইংরেজিতে বলা হচ্ছে ডাইনামিক মেটামরফিজম আর থার্মাল মেটামরফিজম। তো প্রথম এটা হচ্ছে প্রেসারের ফলে অর্থাৎ চাপের ফলে তৈরি হবে। যেমন উদাহরণ, গ্রানাইট থেকে তৈরি হয় নিস। গ্রানাইট একটা আগ্নেয় শিলা, সেটা পরিবর্তন হয়ে যায় নিস। নেক্সট হচ্ছে ক্লে এবং সেল থেকে তৈরি হয় সিস্ট। ক্লে মানে হচ্ছে কাদা পাথর, ক্লে একটা পাললিক শিলা, সেল একটা পাললিক শিলা, এই দুটো থেকে তৈরি হচ্ছে সিস্ট, এটাও একটা রূপান্তরিত শিলা। ওকে, এটা চাপের ফলে তৈরি হয়। এবার হচ্ছে থার্মাল মেটামরফিজম, অর্থাৎ হচ্ছে তাপের ফলে পরিবর্তন। প্রচুর তাপ যদি এই কোনো একটা শিলার ওপর পড়ে, সেই শিলাটা চেঞ্জ হয়ে নতুন একটা শিলায় পরিণত হবে, সেটাকে বলা হয় থার্মাল মেটামরফিজম। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, সেগুলো এইটা তোমাদের অত মনে রাখতে হবে না, জোন অনুযায়ীও ভাগ করা যায়, এটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় প্রশ্ন আসে না। জোন অনুযায়ী বলতে পুরো জোনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার কিছু চেঞ্জ আমি এখানে লিখেছি যেগুলো হচ্ছে উদাহরণ বলতে পারো। প্রথম হচ্ছে সেডিমেন্টারি রক থেকে চেঞ্জ, অর্থাৎ পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ। স্লেট থেকে তৈরি হয় সেল থেকে তৈরি হয় স্লেট। লাইমস্টোন থেকে তৈরি হয় মার্বেল। স্যান্ডস্টোন এবং কংগ্লোমারেট থেকে তৈরি হয় কোয়ার্টজাইট। আর চক এবং ডলোমাইট থেকে তৈরি হয় মার্বেল। মার্বেল দু জায়গা থেকে তৈরি হতে পারে, লাইমস্টোন থেকে রূপান্তর হয়ে মার্বেল তৈরি হতে পারে, চক এবং ডলোমাইট থেকেও রূপান্তর হয়ে মার্বেল তৈরি হতে পারে। এইগুলো হচ্ছে, এই দিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে পাললিক শিলা, এদিকে যেগুলো সেগুলো হচ্ছে তার রূপান্তরিত ফর্ম। নেক্সট হচ্ছে আগ্নেয় শিলা থেকে যে রূপান্তরিত হয়, ফর্ম থ্রু দ্য ইগনিয়াস রক, অর্থাৎ আগ্নেয় শিলা কিভাবে রূপান্তরিত হয়। যেমন গ্রানাইট থেকে তৈরি হয় নিস, একটু আগে দেখলাম। ব্যাসাল্ট থেকে তৈরি হয় অ্যাম্ফিবোলাইট। এইগুলো হচ্ছে এরকম পরিবর্তন, অর্থাৎ এদিকের গুলো হচ্ছে আগ্নেয় শিলা, এদিকের গুলো হচ্ছে রূপান্তরিত শিলা। ইভেন রূপান্তরিত শিলা আবার রূপান্তরিত হয়ে অন্য ফর্মে যেতে পারে, অর্থাৎ আগে রূপান্তরিত শিলা ছিল, তার উপর চাপ তাপ কিছু একটা কাজ করেছে, দিয়ে সেটার ফর্ম আবার পুনরায় চেঞ্জ হয়ে গেছে, এরকমও হতে পারে। যেমন স্লেট, দেখো একটু আগে দেখলাম যে স্লেট একটা রূপান্তরিত শিলা, এবার এই স্লেট থেকে রূপান্তর হয়ে হতে পারে ফাইলাইট, স্লেট থেকে আবার রূপান্তরিত হয়ে হচ্ছে ফাইলাইট। তারপর ফাইলাইট আবার চেঞ্জ হয়ে হতে পারে সিস্ট। ঠিক আছে, ফাইলাইট এইটা রূপান্তর হলো, সেই রূপান্তর আবার চেঞ্জ হয়ে আবার একটা নতুন কিছু তৈরি করতে পারে, সেটা হচ্ছে সিস্ট। আবার গ্যাব্রো থেকে চেঞ্জ হয়ে হতে পারে সার্পেন্টাইন। ওকে, তো এইরকম জিনিসগুলো হতে পারে। এই হচ্ছে আজকের টপিক, পুরো চ্যাপ্টার। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, আর যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করো। Thank you for watching this video.